এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনে তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 18 ফেব্রুয়ারি, 5 ফাল্গুন এবং ফার্সি 30 বাহমান। রেডিও টাইমের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/vn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি।
শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ও সমাজ ব্যবস্থায় সুপরিকল্পিত বর্ণবাদের অস্তিত্ব রয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেনের স্বীকারোক্তি সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিল বাংলাদেশ সরকার। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রং ধনু। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা বহাল রেখে পরমাণু সমঝোতা রক্ষার দাবি অবান্তর, জার্মান চ্যান্সেলরকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ইয়েমেন সংকট সমাধানে ইরানকে ভূমিকা রাখতে হবে বলেছেন ইয়েমেন বিষয়ক মার্কিন বিশেষ দূত টিমোথি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ। এবং ভারতের পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণ, রাজ্য শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ ২৬ জন গুরুতর আহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক টেলিফোন আলাপে পরমাণু সমঝোতা প্রশ্নে ইউরোপীয় দেশগুলোর নেতিবাচক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে শক্তিশালী কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। রুহানি বলেন, ইউরোপীয় দেশগুলো যদি সত্যিকার অর্থে এই সমঝোতা রক্ষা করতে চায় তাহলে এতে ইরানকে দেওয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তিনি নতুন কোনো বিষয় পরমাণু সমঝোতায় অন্তর্ভুক্ত করাকে অসম্ভব উল্লেখ করে বলেন, ইরান ও বিশ্বের ৬ বৃহৎ শক্তি দীর্ঘদিনের আলোচনা শেষে এই সমঝোতা অর্জন করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। কাজেই এটির গঠন কাঠামোয় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো যুক্তিতেই এই সমঝোতা মেনে চলবে না ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি আগামী শনিবার ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে আসছেন। এ সফরে তিনি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। নানা টানাপোড়েনের পর ইরান সম্প্রতি ঘোষণা করেছে আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে তেহরান বাড়তি প্রোটোকল বাস্তবায়নের সহযোগিতা বন্ধ করে দেবে। ইরান যদি এ পদক্ষেপ নেয় তাহলে আইএইএ এর প্রতিনিধি দল আকস্মিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না। ইরানের সঙ্গে চলমান সংকট কিভাবে নিরসন করা যায় মূলত তা নিয়ে আলোচনা করবেন গ্রোসি। গত ডিসেম্বর মাসে ইরানের জাতীয় সংসদ একটি বিল পাশ করেছে। এতে আইএইএ এর সঙ্গে বাড়তি প্রোটোকল বাস্তবায়নের সহযোগিতা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইরান সরকারকে। আইএইএ তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি জানিয়েছেন, আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিজেই ইরান সফরের অনুরোধ জানিয়েছিলেন। বাড়তি প্রোটোকল বাতিল করার ব্যাপারে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আলোচনা করতে তিনি
তেহরান সফর করতে চান বলেও গরিবাবাদী নিশ্চিত করেছেন। ভারত মহাসাগরের উত্তরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া শেষ হয়েছে। মেরিটাইম সিকিউরিটি বেল্ট হাইব্রিড শীর্ষকে মহড়ার সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক নানা ধরনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। মহড়ায় ইরানের জামাদান ও নাগদি ডেস্ট্রয়ার ছাড়াও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ও ডেস্ট্রয়ার অংশ নিয়েছে। এতে রাশিয়া ও ভারতের কয়েকটি নৌ ইউনিটও সক্রিয়ভাবে অংশ নেয়। 2 দিন ব্যাপী মহড়ার শেষ দিনে গতকাল জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের মহড়া সম্পন্ন করা হয়। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি কল্পিত জলদস্যুদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বলেছেন, জলদস্যুদের কবলে পড়া বাণিজ্যিক জাহাজ দুটি চবাহর বন্দরের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে সিগন্যাল পাঠায়। এরপর ইরানের নৌবাহিনীর একটি সিকোরস্কি SD-3DC কিং হেলিকপ্টার উড়ে যায় এবং পরিস্থিতি সরেজমিন দেখে আসে। এরপর অভিযান চালিয়ে জলদস্যুদের পরাস্ত করা হয়। আমেরিকার ইয়েমেন বিষয়ক বিশেষ দূত টিমোথি ল্যান্ডার্কিং বলেছেন, ইয়েমেনের চলমান সংকট সমাধানে ইরানকে ভূমিকা পালন করতে হবে। তিনি বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সংবাদ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে কথা বলেন। তিনি ইয়েমেন সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ইরান সহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানান। ল্যান্ডার্কিং একই সঙ্গে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি সব রকম সহযোগিতা করার জন্য ইরানকে দায়ী করে বলেন, তেহরানের সহযোগিতা নিয়ে আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরব সহ পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলোর বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। মার্কিন বিশেষ প্রতিনিধি এমন সময় অভিযোগ করলেন যখন আমেরিকার সর্বাত্মক সহযোগিতা নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত 6 বছর ধরে আগ্রাসন চালিয়ে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে তার দেশের উপর সৌদি আরবের ব্যবহার করা ব্রিটিশ অস্ত্র। তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে যুদ্ধবিরতির জন্য ব্রিটিশ সরকার যে আহ্বান জানিয়েছে তাকে দ্বিচারিতা বলে মন্তব্য করেন আলী আল হুথি। তিনি বলেন, সৌদি আরবকে অস্ত্র ভাইরাস সরবরাহ না করার জন্য আমরা লন্ডনের প্রতি আহ্বান জানাই। ব্রিটেনের এসব অস্ত্র ইয়েমেনের নিরপরাধ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি এসব কথা বলেন। সম্প্রতি খবর বের হয়েছে যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন, যে বৈঠক থেকে সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিতরণের জন্য যুদ্ধবিরতির প্রচেষ্টা চালানো হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে বীরুত্তম খেতাব দেওয়া হয়। স্বাধীনতার প্রায় 50 বছর পর সম্প্রতি তার রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। এদিকে বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির গাড়িবহর মাওয়া ফেরিঘাটে আটকে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে রওনা হন। গাড়িবহর ফেরিঘাটে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় মাওয়া ফেরি চলাচল কর্তৃপক্ষ তাদের অফিস বন্ধ করে নিখোঁজ হয়ে যায়। পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা নদী পার হন বহরের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
হোসেন। মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেবার পথে আমাদেরকে বাধা দিচ্ছে। সমাবেশ উপলক্ষে বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী। ওদিকে বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে আজ দুপুর 2টায় শুরু হয়েছে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনায় 2 থানায় দায়ের হওয়া 3 মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ বিএনপির 74 জন নেতাকর্মীকে আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদেরকে আগামী 21 মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firstoday.com/bn। ফিরছি সংবাদে। আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আজ ঢাকায় বিদেশি কূটনীতিকদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ডক্টর এ কে আব্দুল মোমেন আরো বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলছেন, আমেরিকায় কতদিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে তার ঠিক নেই, তাই এই সময় আমরা দেশে এলাম এবং ভ্যাকসিনও নিলাম। তারা প্রবাসী 1 মাসের জন্য ছুটি নিয়ে দেশে এসেছেন। ভারতের পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ 26 জন গুরুতর আহত হয়েছেন। গতরাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে আক্রান্ত হন মন্ত্রী। আরো বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে এক বোমা বিস্ফোরণে রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ 26 জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে আক্রান্ত হন মন্ত্রী জাকির হোসেন ও অন্যরা। এদিন রাতেই তাকে রাজধানী কলকাতার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত জাকির হোসেন ও অন্যদের দেখতে কলকাতার SSKM হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাকির খুব পপুলার লিডার, মনে রাখবেন, এবং ইটস এ গেম প্ল্যান টু কিল হিম। একটা মিনিস্টার সহ আমার 26 জন সাধারণ মানুষ তারা আজকে মৃত্যু থেকে লড়াই করছে। রেল মিনিস্টার কি জানে তাদের হাত উড়ে গেছে, তাদের পা উড়ে গেছে, তাদের মুখ ঝলসে গেছে, তাদের কি অবস্থা একবার ভেবে দেখেছে? তার স্টেশনে কি হচ্ছিল? এটা পুরোপুরি তাদের দায়িত্ব, টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, গুলি করলে হয়তো কিছু করতে পারতো না, যেহেতু 30-40 জনের সঙ্গে থাকে, সেই জন্য এই প্ল্যানটা বেছে নিয়েছে। এবং এর ভয়াবহতা দেখে আমি নিজে শিউরে উঠছি। এই ধরনের জিনিস আমি দেখেছিলাম যে বিয়ান সিং যখন মারা গিয়েছিলেন বা বিদ্যার সময় যখন এক্সপ্লোশন হয়েছিল, সেরকম এই টাইপের কিছু একটা এগুলোকে ফিট করেছে এবং যারা ফিট করেছে জেনে শুনেই করেছে। বাট যেই হোক, আমি মনে করি পুলিশের অ্যাকশন নেওয়া উচিত, বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এমপি বলেছেন, আজকে বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে? রাজ্যের মন্ত্রীর উপরে হামলা হচ্ছে, মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে, খুন করার চেষ্টা হচ্ছে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন শ্রীলঙ্কা সফরের সময় দেশটির জাতীয় সংসদে ভাষণ দেওয়ার যে কর্মসূচি ছিল তা বাতিল করা হয়েছে। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে ইমরান খানের ভাষণ বাতিল করা হয়েছে বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি থেকে 2 দিন ব্যাপী ইমরান খানের শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার কথা রয়েছে। এই সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে ইমরান খানের বৈঠকের কথা রয়েছে। এছাড়া একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ইমরান খান। 24 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার জাতীয় সংসদে তার ভাষণ দেওয়ার কথা ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষার ঝড়ে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। টেক্সাস, লুইজিয়ানা, কেন্টাকি এবং মিজুরির মতো অঙ্গরাজ্যগুলোতে প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ। প্রচন্ড শীত, হিমশীতল বাতাস আর অস্বাভাবিক রকমের তুষারপাতের মধ্যে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে বিপাকে পড়েছে লাখ লাখ মানুষ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন কৃষ্ণাঙ্গরা যে পরিকল্পিত বর্ণবাদী জুলুম ও বৈষম্যের শিকার, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও তা স্বীকার করেছেন। এই প্রসঙ্গে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য ও সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পুরনো বড় সংকট। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের বিষয়টি স্বীকার করেছেন। এ প্রসঙ্গে বাইডেন বলেছেন, যে অপরাধ করে একজন শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক যেখানে পাচ্ছেন মাত্র 2 বছরের কারাদণ্ড, সেখানে একজন কৃষ্ণাঙ্গকে ওই একই অপরাধের জন্য দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রিকানদের জোর করে জাহাজে উঠিয়ে দেশটিতে নিয়ে দাস হিসেবে ব্যবহার করার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণ শুরু হয়েছিল খ্রিস্টীয় সপ্তদশ শতকে, আর এখনো তাদের উপর নির্যাতন ও বৈষম্য অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ নাগরিক দেশটির মোট জনসংখ্যার প্রায় 14%। বারাক ওবামা কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর কৃষ্ণাঙ্গদের পরিস্থিতি ভালো হবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু বাস্তবে তাদের অবস্থা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আরও শোচনীয় হতে থাকে। গত প্রায় 70 বছরে আফ্রিকান আমেরিকানদের অধিকার বিষয়ক নানা আন্দোলন জোরদার হওয়া সত্ত্বেও বিচার ও সাজার ক্ষেত্রে কৃষ্ণাঙ্গরা ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছে। মার্কিন কারাবন্দীদের 67% হচ্ছে কৃষ্ণাঙ্গ। শিক্ষা, স্বাস্থ্য ও চাকুরির সুবিধা সহ অন্য অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে কৃষ্ণাঙ্গ সহ সংখ্যালঘু নানা মার্কিন সম্প্রদায়। মার্কিন স্বাস্থ্য বিভাগের অবহেলা ও উদাসীনতার কারণে করোনা ভাইরাসেরও বেশি শিকার হয়েছে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিন ভাষী মার্কিন নাগরিকরা। মার্কিন পুলিশি বর্বরতারও প্রধান শিকার কৃষ্ণাঙ্গরা। জর্জ ফ্লয়েডের মতো নিরপরাধ মার্কিন কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মার্কিন পুলিশের হাতে নৃশংস ও পৈশাচিক কায়দায় প্রায় নিহত হচ্ছে। এ নিয়ে ব্যাপক প্রতিবাদ আন্দোলন সত্ত্বেও মার্কিন রাষ্ট্র ব্যবস্থায় বিরাজমান সুপরিকল্পিত বর্ণবাদী কাঠামোর কারণে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারছে না মার্কিন কর্তৃপক্ষ। এইসব পুলিশের বিরুদ্ধেও কার্যকর কোনো শাস্তির ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা এই বিষয়কে তেমন গুরুত্বই দিচ্ছে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশে ভোজ্য তেলের বাজারে
তেলেস্পাতি কারবার চলছিল বেশ কিছুদিন ধরেই। গত 6 মাস ধরেই অস্থির রয়েছে ভোজ্য তেলের বাজার। নানা অজুহাতে দফায় দফায় বাড়ানো হচ্ছিল দাম। চলতি মাসে এই দাম বেড়ে 10 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে আসে। এই অবস্থায় আসন্ন রমজানকে সামনে রেখে দেশের বাজারে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশন বিষয়ক জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সবার সিদ্ধান্ত অনুযায়ী খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিনের মূল্য নির্ধারণ করা হয়েছে 115 টাকা এবং বোতলজাত সয়াবিন প্রতি লিটার বিক্রি হবে 135 টাকায়। এছাড়া পাম সুপার বিক্রি হবে 104 টাকা লিটার দরে। সভা শেষে এক ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল যেটা 123 টাকা মিলিগেটে, পরিবেশক মূল্য হচ্ছে 127 টাকা এবং 135 টাকা হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটা কিন্তু ম্যাক্সিমাম রিটেল প্রাইস। 5 লিটার বোতলজাত সয়াবিন 585 টাকা মিলিগেটে, পরিবেশক মূল্য 600 টাকা। সভায় অংশগ্রহণকারী কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের মহাসচিব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া রেডিও তেহরানকে জানান, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। এটা যাতে কার্যকর হয় তা তদারকির জন্য ক্যাবকেও দায়িত্ব দেওয়া হয়েছে। সামনে রমজান সামনে রেখেই কিন্তু তারা দামটা এটা ফিক্স করছে। তো এটা আমরা আশা করি যে যদি যে দামটা মানে সরকার ফিক্স করে দিচ্ছে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এটা সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে ভোক্তারা কমপক্ষে বেশি দিয়ে কিনতে আর হবে না আর কি। রোজা এটা ইম্প্যাক্ট হবে না, কারণ রোজার মধ্যে যদি ভবিষ্যৎ যদি কমে যায় তাহলে এটা কমে আসবে, আর যদি বেড়ে যায় তাহলে আলোচনা করে 15 দিন পর মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য বিপণন সংক্রান্ত সরকারি ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটির গতকালকের সভায় বাণিজ্যমন্ত্রী বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে পর্যাপ্ত মজুদ সৃষ্টি করতে হবে যাতে কোনো অবস্থাতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট না হয়। এজন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এছাড়া আন্তর্জাতিক বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত সভা করে ভোজ্য তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে